সাফকাত ভ্রু উপরে তুলে বলল। সারা পথ ঝগড়া করার প্ল্যান আছে? আবারও হেসে উঠল সাবা। বহুদিন হলো এমন কম সময়ের ব্যবধানে এতবার হাসেনি সাবা। হাসতে তো ভুলেই গিয়েছিল সে। ভাইয়ার চলে যাওয়ার পর থেকে মনে হতো হাসলেও অস্বস্তি ডুবে যাবে সে। তবে আজ কোনো প্রকার অস্বস্তিতে কাজ করছে না তার মাঝে। সাবা অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমে আসতেই তার সামনে পড়ল সামা। সামা তাকে দেখতে উৎফুল্ল গলায় বলল। ভাবি, আজ কিন্তু তোমার কোনো অজুহাত শুনবো না। সাবা বিভ্রান্ত গলায় বলল। আমি আবার কিসের অজুহাত দিলাম? সামা বাচ্চাদের মতো করে গাল ফুলিয়ে বলল। সেদিন ক্রাইমনেটের আসর বসাতে চাইলাম, তুমি রাজি হলে না। আজ কিন্তু রাজি না হলে চলবে না। আমি অরিন্দুকেও আসতে বলেছি। সাবা অবাক গলায় বলল। তোমরা দুজনে দুজনে প্ল্যান করে ফেললে? আমি তো কিছুই জানলাম না। অরুণও তো কিছু বললো না। শ্যামা অভিমানী সুরে বলল। তোমাকে আগে ভাগে বললে একটা না একটা অজুহাত ঠিকই বের করতে। বললাম না আজ কোনো অজুহাত শুনবো না। আমি আর অরিন্দু মিলে সব প্ল্যান করে তাই লাস্ট মুভমেন্টে জানাচ্ছি তোমাকে। সাবা আক্ষেপ জড়িত বিস্ময় নিয়ে বলে। বাহ, আমার ফ্রেন্ড দেখি এখন থেকে আমার থেকে তোমারই বেশি হয়ে গেল। ক্রাইম নাইট ব্যাপারটা বেশ লাগে সাবার। সামা দেশ বিদেশের অপরাধ নিয়ে গল্প। সাবা আর অরুণ আগ্রহ নিয়ে শুনে। এমনিতেই অপরাধ ব্যাপারটায় তারা আগ্রহের কমতি নেই। অপরাধ নিয়ে তাই যে কোনো ধরনের ঘাটাঘাটি তার ভালো লাগে। সাফকা ড্রাইভ করছে বাংলার বাতাসের অফিসের উদ্দেশ্যে। সাফাকে ড্রপ করে সে যাবে তার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিনেব্লাস্ট মিডিয়ার অফিসে। বেশ অনেকদিন ধরেই মনোযোগ দেওয়ার হচ্ছে না এই ব্যবসাটাকে। গতকাল কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট সে কারণেই চমকে উঠেছে সাফকাত। সাফা প্যাসেঞ্জার সিটে বসে তাকিয়ে আছে জানলার বাইরে। সাফকাত তার চোখে তাকিয়েই দেখছে বারবার। কাল রাতে ঠিক এই সিটে বসে গভীর ঘুমে তলিয়ে পড়েছিল মেয়েটা। তার ঘুমন্ত মুখটায় যেন আস্ত একটা মায়ার রাজ্য। ইস, সাবা যদি এই মুহূর্তে আবার ঘুমিয়ে পড়তো, আবারও দেখা যেত তার ঘুমন্ত মুখটা। আবারও তার অনেকটা কাছাকাছি গিয়ে গভীরভাবে স্পর্শ করা যেত তাকে। না, দিন দিন লোভ বাড়িয়ে দিচ্ছে মেয়েটা। সাফকাত হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলল। সাবা। সাবা জানলার বাইরে থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল। হুম? আম সরি। কেন? সাফকাত নির্দ্বিধায় নিঃসংকোচে নিজের ভুলটা স্বীকার করে বলল। শুরু থেকে আমি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে আসছি। যদিও আমি যা যা করেছি সবটাই তোমার ভালোর জন্য করেছি, কিন্তু তার ধরনটা ভুল ছিল। আমার কারণে আমাদের মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং। সাবা চোখ বড় বড় করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সাফকাতের দিকে। যে মানুষটারা এত ইগো, সে কিনা নিজ থেকে সরি বলছে তাকে। এও বিশ্বাসযোগ্য? সাবা বিস্ময় নিয়ে বলে। আমার না বিশ্বাস হচ্ছে না। সাফকাত ভ্রু কুচকে বলল। কি? আপনি কি সত্যি আমায় সরি বলছেন, নাকি স্বপ্ন দেখছি আমি? কোনটা? সাফকাত ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা নিয়ে বলল। তার মানে তুমি স্বপ্নেও আমাকে দেখো? প্রকাণ্ড মিটিং হল জুড়ে থমথমে হাওয়া বয়ে বেড়াচ্ছে। মিটিং এর মধ্যমণি সাফকাত। সিনেমার প্রতি প্রবল আগ্রহ থেকে সে প্রতিষ্ঠান করেছিল প্রযোজনা সংস্থা সিনেব্লাস্ট মিডিয়া। দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একসময় একাই রাজত্ব করেছে সিনেব্লাস্ট। একের পর এক ব্যবসা সফল সিনেমা যুক্ত হতে থাকে তাদের তালিকায়। ইন্ডাস্ট্রির নামি দামি অভিনেতা, পরিচালক সবাই মুখিয়ে থাকে সিনেব্লাস্টের সঙ্গে কাজ করার জন্য। ইদানিং আগের মতো সেই আগ্রহটা আর কাজ করে না সাফকাতে। কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছে যে বেশ কিছুদিন হলো। সাফকাত আগ্রহ হারিয়ে ফেলার পর থেকে সিনেব্লাস্টও যেন হারাতে শুরু করে আগে সেই আধিপত্য। কোম্পানি থেকে বিশাল বাজেটে সিনেমা নির্মাণ হচ্ছে না। বড় বড় তারকারা তাদের সিনেমায় কাজ করছে না। এমন তো না যে দর্শক হলমুখী নয়, দর্শক তো ঠিকই হলে যাচ্ছে, নিয়মিত সিনেমাও দেখছে। তাহলে এক সময়কার সফলতম প্রযোজনা প্রতিষ্ঠানের এই ভরাডুবির কারণ কি? সিনেব্লাস্টের কোনো কিছু নিয়ে সাফকাত আর মাথা ঘামায় না। তবে গতকাল কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট প্রকাশের পর আর ধরে রাখতে পারল না নিজেকে। এবার তার মাথা না ঘামালেই নয়। সাফকাতের সামনে থাকা ল্যাপটপে ভেসে উঠেছে পুরো রিপোর্ট। কনফারেন্স টেবিলের একদম প্রথমেই বসে আছে সাফকাত। তার দুদিকে কোম্পানির নানা কর্মকর্তারা। সকালে চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সব থেকে বেশি দুশ্চিন্তায় আছেন সিনেব্লাস্টের সিইও রাশেদ জামান। একটু পরপর রুমাল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছছেন। সাফকাত থমথমে গলায় বলল।
38%? থমথমে কণ্ঠে বললেও কথাটার ফাঁক দিয়ে যেন আগুন ঝরে পড়ল। মিটিং রুমে উপস্থিত সকলে টের পেল সে আগুনের তীব্রতা। রাশেদ সাহেব থমথমে খেয়ে বলে, আসলে স্যার, সাফকাত তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবেন না। কখনো দেখেছেন এই কোম্পানির নেট প্রফিট 70%-এর নিচে নামতে? রাশেদ সাহেব কম্পিত স্বরে বলল। না স্যার। সাফকাত অগ্নিকণ্ঠে বলল, এক লাফে তাহলে এতটা নিচে নেমে গেল কি করে এবার? আপনাদের হাতে কোম্পানির দায়িত্ব দিয়ে কি ভুল করলাম আমি? কি? রাশেদ সাহেব যেন চুপসে গেলেন এবার। কোম্পানির সব বড় বড় সিদ্ধান্ত তাকে নিতে হয়। অফিস জুড়ে তার আধিপত্যের শেষ নেই। অথচ সাফকাতের সামনে তাকে এভাবে দমে যেতে দেখে অবাক হয়ে গেলেন বেশিরভাগ কর্মকর্তারা। সিনেব্লাস্টার মার্কেটিং বিভাগের প্রধান শাওন কিছুটা সাহস সঞ্চয় করে বলল। স্যার, আমি একটা কথা বলতে পারি? সাফকাত তীক্ষ্ণ স্বরে বলল। তার কণ্ঠের তীক্ষ্ণতায় শাওন বেচারাও দমে গেল। একবার ভাবলো প্রশ্নটা করবে না, তবে বহু কষ্টে ভয়টা কাটিয়ে উঠে বলল, ইদানিং বক্স অফিসে কে ফিল্মসের সিনেমা বেশি চলছে? বড় বড় সেলিব্রিটিরাও তাদের সিনেমায় করার জন্য মুখিয়ে থাকে। হল মালিকরা কে ফিল্মসের লোগো দেখলেই সিনেমা নিয়ে নেয়। সাফকাত ভ্রু কুঁচকে বলল, কম্পিটিটর তো থাকবেই, তাদের ভয়ে আমরা বিজনেস গুটিয়ে ফেলবো। তাও যদি পুরনো কম্পিটিটর হতো। 10 বছর হতে চললো আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কে ফিল্মস 2 বছরের মধ্যে কি এমন করে ফেললো যে সবাই তাদের সিনেমা কোটি কোটি টাকা কামাচ্ছে? শাওন শুকনো মুখে বলল, কিছুই করেনি স্যার। তাদের কাছে ওই একটা নামই আছে, আরশাদ হক। সে প্রডিউসার বলেও সিনেমাগুলো হিট হচ্ছে। রাগে রীতিমতো গা জ্বলে গেল সাফকাতের। আরশাদ হক, এই নামটা শুনলেই যেন তার দোকান দিয়ে বাষ্প বের হয়। একটা গোটা জাতি পাগল এই মানুষটার জন্য। আরশাদ নাম কোনো কিছুতে সঙ্গে জড়িয়ে থাকলেই হলো, সেদিকে ছুটে যাবে হাজার হাজার মানুষ। আরশাদ কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলে সেই ব্র্যান্ডের সেল এক লাফে বেড়ে হবে আকাশচুম্বী। আরশাদ কোনো একটা সিনেমায় অভিনয় করলেই সেই সিনেমা হবে ব্লকবাস্টার। কি যে পেয়েছে বাঙালি আরশাদের মাঝে! সাফকাতের মনে শুরু থেকেই আরশাদের জন্য এই ঘৃণাটাই ছিল না। একটা সময় সিনেব্লাস্টের সঙ্গে আরশাদের সম্পর্কটা ছিল অটুট। সিনেব্লাস্টের ব্যানারে বহু ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছে আরশাদ। আরশাদের সঙ্গে সিনেব্লাস্টের পথ চলা আয়না সিনেমার মধ্য দিয়ে। সিনেমা ব্যাপক ব্যবসা সফল তো হয়, সেই সঙ্গে চারদিকে প্রশংসা ভাসতে থাকে আরশাদ। আয়নার মধ্য দিয়ে আরশাদের খ্যাতি আরও বাড়তে থাকে। দীর্ঘদিন হলে চলেছিল সিনেমাটি, প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলেও সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। বিদেশি বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় আয়না। আরশাদের যেমন লাভ হয়েছিল, লাভটা সাফকাতেরও নেহাত কম হয়নি। সিনেমার ব্যবসায় যে এতটা লাভজনক, এই সিনেমার মাধ্যমেই জানতে পারে না। আগে সিনেব্লাস্টকে এতটা মনোযোগ না দিলেও ধীরে ধীরে সিনেমার ব্যবসায় তার আগ্রহ বাড়তে থাকে। তার প্রযোজন প্রতিষ্ঠানের সুনামও ছড়িয়ে পড়ে চারদিকে। শুধুমাত্র একটা সিনেমা দিয়ে সিনেব্লাস্ট মিডিয়া হয়ে যায় দেশের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান। আরশাদ এবং সাফকাত প্রায় সমবয়সী হওয়ায় অদৃশ্য একটা বন্ধুত্ব তৈরি হয় তাদের মাঝে। সাধারণত নায়ক এবং প্রযোজকদের মধ্যে যে গম্ভীর ধরনের একটা সম্পর্ক থাকে, তাদের মাঝে সেটা ছিল না। তাদের আলোচনার মূল বিষয়বস্তুই ছিল সিনেমা। আরশাদ সাফকাতকে পরামর্শ দেয় কি করে ব্যবসার বিস্তৃতি সৃষ্টি করা যায়। ওইদিকে সাফকাত তাকে পরামর্শ দেয় কোন ধরনের সিনেমায় তার অভিনয় করা উচিত। সিনেব্লাস্ট মিডিয়ার ব্যানারে বছরে অন্তত একটা সিনেমায় আরশাদ অভিনয় করবেই, এটা যেন অলিখিত নিয়ম। আরশাদ এবং সিনেব্লাস্ট এই দুইয়ের সংমিশ্রণ কখনোই খারাপ হতে পারে না। দর্শকরাও ততদিনে বুঝে ফেলল। সাফকাত চাইতো আরশাদ যেন কেবল তার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাতেই অভিনয় করে। আরশাদ সেটা চায়নি। ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গে কাজের অভিজ্ঞতা রাখাটা জরুরি। তাছাড়া সিনেব্লাস্টের পাঠানো গল্পগুলো তার পছন্দ হচ্ছিল না। এ নিয়ে হয়তো ক্ষীণ মনোমালিন্য ভুগছিল সাফকাত। শেষমেশ ঝামেলা বেঁধেই যায় যখন আরশাদ ওই যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চুক্তি বাতিল করে। স্ক্রিপ্ট না পড়ে রীতিমতো সাফকাতের জোড়াজুড়িতে বাধ্য হয়ে একদিনের মাথায় ওই সিনেমায় সাইন করেছিল আরশাদ। পরবর্তীতে স্ক্রিপ্ট পড়ে জানতে পারে সিনেমায় বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হবে।
পাঠ্য বইয়ের পাতার মতো উদার দেশপ্রেমিক আরশাদ নয়, তবে তার কাঁধে ভারী একটা দায়িত্ব রয়েছে। কোটি মানুষের বিনোদনের জন্য কাজ করে সে। দেশের বাইরেও মানুষ দেখে তার সিনেমা। সে নিজেই নিজের দেশকে ভুলভাবে উপস্থাপন করে কি করে? আরশাদ স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গে সিনেব্লাস্টের অফিসে গিয়ে চুক্তি বাতিল করে দিয়ে আসে। সিনেমাটা ছিল দুদেশের যৌথ প্রযোজনার, অর্থাৎ সাফকাতের বাইরেও বিদেশি একজন প্রযোজক রয়েছে। সাফকাত তাকে কথা দিয়েছিল বাংলাদেশের একমাত্র সুপারস্টার আরশাদ হক থাকবে এই সিনেমায়। আরশাদ যেহেতু চুক্তি বাতিল করে দিল, সুতরাং সিনেমার প্রযোজনা থেকেও সরে দাঁড়ালো ওই বিদেশি প্রযোজক। রাগে ফেটে পড়ল সাফকাত আলম। এই সিনেমাটা তৈরি হলে দেশের বাইরেও ছড়িয়ে পড়তো সিনেব্লাস্ট মিডিয়ার সুখ্যাতি। সেই সঙ্গে আয়ের খাতাও হয়ে উঠল ভারী। তার সাজানো পরিকল্পনায় পানি ঢেলে দিল আরশাদ। সেদিন সাফকাত আরশাদকে ফোন করে দাঁতে দাঁত চেপে বলে, কাজটা ভালো করলে না আরশাদ, ভুলে যাও না তোমাকে সুপারস্টার কে বানিয়েছে। এত উপরে যে উঠছো আমার সিনে প্লাস্টের কারণেই। এই ঘটনার পরেই সিনেব্লাস্টের সঙ্গে সব ধরনের সম্পর্কের ইতি টানে আরশাদ। আর কখনোই তাকে দেখা যায়নি এই অফিসে। এই প্রোডাকশন হাউসের ব্যানারে কাজ করতে আরশাদ হক স্বীকার করুক বা নাই করুক, তার এই সাফল্য সিনেব্লাস্টের অবদান অবশ্যই আছে। সাফল্য চূড়ায় উঠে নিজের শিকারকেই ভুলে গেছে। সেলিব্রিটিদের স্বভাবটাই এমন। আর সেখানে তো সে সুপারস্টার, অহংকার তো তার থাকবেই। 2 বছর আগে আরশাদ শুরু করে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কে ফিল্মস। কে ফিল্মসের সূচনার পর থেকে যেন বক্স অফিসে তার আধিপত্য। প্রতিষ্ঠার প্রথম বছরেই দর্শকদের মধ্যে আগ্রহ ছড়িয়েছে তারা। দর্শকও একটা সিনেমার সঙ্গে কে ফিল্মসের নাম দেখলেই ছুটে যাচ্ছে হলে। এর কারণ আর কিছুই না, সিনেমাটার প্রযোজক আরশাদ হক। আরশাদকে প্রযোজক হিসেবে গণ্য করারও ইচ্ছে নেই সাফকাতের মাঝে। যে মানুষটা ব্যবসা শুরুই করলো মাত্র কয়েকদিন আগে, সে আবার কিসের প্রতিদ্বন্দ্বী? ব্যবসাতেও কোনো কৃতিত্ব নেই আরশাদের। বউকে ব্যবসা পরিচালনা সব দায়িত্ব দিয়ে দিন শেষে সাফল্যের কৃতিত্ব নিজে নিয়ে বেড়াচ্ছে। সাফকাত গম্ভীর গলায় বলল, কে ফিল্মসের ভেতরে কি হচ্ছে না হচ্ছে খোঁজ নাও। রাশেদ সাহেব ভীত ভঙ্গিতে বললেন। কিন্তু স্যার কিভাবে? সাফকাত শীতল গলায় বলল, এটাও আমাকে শিখিয়ে দিতে হবে। সিক্রেট এজেন্ট পাঠাবেন? আর কিভাবে? এই ইন্ডাস্ট্রি একটা সময় নিম্নমানের সিনেমার দিকে ঝুঁকে পড়েছিল। সেখান থেকে ইন্ডাস্ট্রিকে পুনরুদ্ধার করেছে সিনেব্লাস্ট মিডিয়া। যা সাফকাতের তা কেবলই তার, যা কেবলই তার সেটার দিকে অন্য কেউ চোখ তুলে তাকানোর সাহস করলেও তাকে নিঃশেষ করে এসেছে সে। ভবিষ্যতেও ঠিক তাই করবে। আজ কোনো রিপোর্টার শুট ছিল না সাবার, তবুও অফিসে কাজের শেষ নেই। তার শুট করে রাখা দুটো রিপোর্টে রিভিউ করতে হলো। পরে রিপোর্ট তৈরির জন্য কতগুলো তথ্য খুঁজতে অনেকটা সময় ইন্টারনেট ঘাটাঘাটি করতে হলো। এডিটরের সঙ্গে মিটিংয়ে বসতে হলো। ক্লান্ত ভঙ্গিতে লিফট থেকে নামলো সাবা। ক্লান্তির সাথে সাথে কিছুটা উচ্ছ্বাসও কাজ করছে তার মাঝে। বাড়ির ফেরার পথে তরুণকে তুলে নিয়ে যাবে। বহুদিন পর আজ আবারও বসবে তাদের ক্রাইম নাইটের আসর। সাবা বেশ বুঝতে পারছে তার চারপাশের মানুষগুলো প্রাণপণ চেষ্টা করছে তাকে আগের সাবায় পরিণত করতে। সাবাও প্রাণপণ চাইছে তাদের চেষ্টা যেন সফল হয়। একটু একটু করে সেও ফিরে যেতে চাচ্ছে স্বাভাবিক জীবনে। এই যে সাবার মনের ভার খানিকটা হলেও কমে যাওয়া, আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আরো যেন মনে হয় এসবের পেছনে রয়েছে সাফকাতের অবদান। সাফকাত একটু একটু করে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করছে বলেই হয়তো সাবা দম বন্ধকর জীবনটা থেকে বেরিয়ে আসার সাহস করে উঠতে পারছে। গ্যারেজে গাড়ির কাছে এসে পৌঁছে আশেপাশে কোথাও তার বডিগার্ড জামশেদকে দেখতে পেল না। ফোন করতে জামশেদ ব্যস্ত গলায় বলে, সাবা শান্ত ভঙ্গিতে বলে, সমস্যা নেই জামশেদ ভাই, চা শেষ করে ধীরে সুস্থে আসুন। সাবা গাড়িটা ড্রাইভ করে গ্যারেজ থেকে বার করে অফিসের সামনে এনে অপেক্ষা করছে জামশেদের জন্য। আচমকা তার জানলার কাছে টোকা পড়ে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে জানলার বাইরে সাবা যে মানুষটাকে দেখলো, তাকে দেখে যার পর নাই চমকে ওঠার কথা। সাবাও চমকে উঠল, তবে মনে মনে
চমকটা চোখে মুখেই প্রকাশ করলো না। এই মানুষটাকে দেখার জন্য একটা সময় অস্থির হয়ে থাকতো সাবা। দিনভর অপেক্ষা শেষে তাকে দেখার পরেই শান্তি পেত চোখ দুটো। অথচ আজ এত বছর পর তাকে দেখে কোনো অনুভূতি কাজ করলো না সাবার মাঝে। দোষ সাবার অনুভূতিহীনতার নয়, এই মানুষটাই দোষ। সাবার জায়গায় অন্য কোনো মেয়ে হলে গাড়ি স্টার্ট দিয়ে চলে যেত এখান থেকে। সাবা যথেষ্ট ম্যাচিউরড একটা মেয়ে বলেই হয়তো স্বাভাবিকই রইল। গাড়ির কাজ নামিয়ে দিয়ে বলল। আরে ফাহিম, দেশে ফিরলে কবে তুমি? ফাহিম হেসে বলল। এই তো কিছুক্ষণ আগে। সাবা অবাক গলায় বলল। কিছুক্ষণ আগে? এয়ারপোর্টে নেমেই সোজা তোমার অফিসের সামনে চলে এলাম। কেন? ফাহিম কিছু না ভেবেই বলল। জানি না, কোনো প্ল্যান ছিল না, হঠাৎই তোমাকে দেখতে ইচ্ছা হলো। মনে মনেও বিরক্ত না হয়ে পারল না সাবা। ফাহিমের কি ধারণা সাবা এখনো সেই 20 বছর বয়সী মেয়েটাই আছে? এ ধরনের কথা শুনলেই মোমের মতো গলে পড়বে সে। বহু কষ্টে বিরক্তির চেপে রেখে সাবা স্বাভাবিকভাবে বলল। ও আচ্ছা, এটা আমার অফিস জানলে কি করে? ফাহিম আত্মবিশ্বাসী সুরে বলল। না, জানার কি আছে? তোমার রিপোর্ট আমি প্রায়ই দেখি অনলাইনে। সাবা চুপ করে রইল। এত বছর পর ফাহিমের সাথে দেখা হওয়া কোনোভাবেই দাগ কাটতে পারছে না তার মনে। ফাহিম শুকনো গলায় বলল। তোমার ভাইয়ের কথা শুনেছি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। নিমেষেই ফ্যাকাশে হয়ে গেল সাবার চোখ মুখ। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। ভাইয়ার নিষ্প্রাণ মুখটা দু চোখের সামনে ভেসে ওঠার আগেই নিজেকে সামলে নিল সাবা। সাফকাতে সেই কথাটা মনে পড়ে গেল। তোমাকে আরও স্ট্রং হতে হবে সাবা। এরকম পরিস্থিতি জীবনে আরও বহুবার আসবে। প্রত্যেকবার তোমাকে সামলানোর জন্য আমি পাশে থাকবো না কিন্তু। সাফকাতের কথাটা মনে করেই ভেঙে পড়ল না সাবা। আত্মসংবরণ করে বলল। ইটস ওকে। ফাহিম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল। তোমার কি একটু সময় হবে সাবা? চলো কোথাও গিয়ে কফি খাই। সাবা কি বলবে ভেবে না পেয়ে বলে। আজ আমার তাড়া আছে ফাহিম, আমি তো জানতাম না তুমি আসবে। আর তাছাড়া বাকি কথাটা সে বলে ওঠার আগেই ফাহিম বলল। জানলেও সময় রাখতে না। সাবা সোজা সাপটা বলে দিল। না, আমার ব্যাপারে সব খবরই যখন রাখো তখন নিশ্চয়ই এটাও জানো আমি ম্যারিড। ফাহিম ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল। জানি। সাবা নির্বিকার ভঙ্গিতে বলল। তোমার সাথে কোথাও বসে কফি খাওয়া এখন আমার মানায় না। ফাহিম আক্ষেপ জড়িত কণ্ঠে বলল। এখনো রাগ করে আছো আমার উপরে? সাবা সহজ গলায় বলল। না ফাহিম, মানুষ তার উপরে রাগ করে যাকে সে আমলে নেয়। এতক্ষণে জামশেদ নেমে এসেছে নিচে। সে গাড়ির ব্যাক সিটে উঠে বসতেই সাবা গাড়ি স্টার্ট দিয়ে বলে। লম্বা ফ্লাইট নিয়ে এসেছো, বাসায় গিয়ে রেস্ট নাও, আমি আসি। তুই ওই বত্তার সাথে কথা বলতে গেলি কেন? তীক্ষ্ণ স্বরে বলল অরুণ। ফাহিম ছেলেটার সঙ্গে সাবার পরিচয় ইউনিভার্সিটির 2য় সেমিস্টারে। সাবা সাংবাদিকতার ছাত্রী আর ফাহিম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। সাবার ছোটবেলা কেটেছে চট্টগ্রামে। সেখানকার স্কুল এবং কলেজে এই দীর্ঘ সময় একসঙ্গে পড়ে এসেছে সাবা এবং অরুণ। এইচএসসি দিয়ে সাবা ঢাকায় চলে আসার পর দুজনেই আবার যেমন বদলে গেছে তেমনই বদলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবুও যোগাযোগ ফুরিয়ে যায়নি বিন্দুমাত্র। রোজই 2-1 বার কথা হতো ফোনে। মাঝে মধ্যে সাবা চট্টগ্রামে চলে যেত কয়েকটা দিন অরুণের বাড়িতে থাকবে বলে। অরুণও ঢাকায় এসে পড়তো সুযোগ পেলেই। তেমনই একবার সাবা তাকে পরিচয় করিয়ে দেয় ফাহিমের সঙ্গে। প্রথম সাক্ষাতেই ভ্রুকুচকে অরুণ তাকিয়ে থাকে ছেলেটার দিকে। কেমন হ্যাংলা পাতলা, নিজেকে অতিরিক্ত স্মার্ট মনে করা একটা বেকুব ছেলে। এমন একটা ছেলের সাথে সাবা প্রেম করছে কোন দুঃখে? অরুণ সাবার মনটাকে আহত করতে চায়নি কোনো কালে। মেয়ে তখন প্রেমে অন্ধ। ফাহিমের সম্বন্ধে একটা বাজে কথা বলার অর্থ সাবাকে কষ্ট দেওয়া। অরুণ চুপ করে রইল। ফাহিমের প্রতি তার সকল রাগ উপচে পড়ল সম্পর্কটা ভেঙে যাওয়ার পর। সাবা আত্মপক্ষ সমর্থন করে বলল। তো কি করতাম? অরুণ কঠিন গলায় বলল। এড়িয়ে চলে আসতি। সাবা শান্ত ভঙ্গিতে বলল। আমি কি ছোট বাচ্চা অরুণ? তাছাড়া ফাহিমের সাথে তো আমার মারামারি কাটাকাটি হয়নি যে এড়িয়ে চলে আসবো। সাবা কথাগুলো যতটা শান্ত ভঙ্গিতে বলল ঠিক অতটাই অশান্ত ভঙ্গিতে অরুণ বলল।
তুই খুব ভালো করেই জানিস এই ছেলেকে শুরু থেকে আমি দেখতে পারি না। আমি অকারণে কাউকে অপছন্দ করি না, প্রমাণ তো নিজের হাতেই পেয়েছিস। মনে মনে ছোট্ট দীর্ঘশ্বাস ফেললো সাবা। একটা মানুষ জীবনে কত শত ভুলই না করে। কোনো ভুল করে তার মধ্যে আক্ষেপ থাকে, কোনো ভুল করে থাকে না। এই ভুলটা নিয়ে সাবার মাঝেও আক্ষেপের শেষ নেই। মানুষের জীবন যদি কোনো ড্রয়িং খাতা হতো, আর এক একটা ঘটনা যদি পেন্সিলে আঁকা এক একটা ছবি হতো, সাবা ইরেজার দিয়ে সবার আগে ফাহিমের সঙ্গে নিজের ছবিটা মুছে ফেলতো। সাবা তাচ্ছিল্যের স্বরে বলে, বাদ দে তো অরুণ, ফাহিম আমার জীবনে একটা ভুল ছাড়া আর কিছুই না। তখন বয়স কম ছিল, ওর মিষ্টি মিষ্টি কথায় গলে পড়েছিলাম আমি। অরুণ হঠাৎ সতর্ক হয়ে বলে, আচ্ছা সাবা, হুম? ভালোবেসেছিলি ফাহিমকে কখনো? অরুণ ভেবেছিল প্রশ্নটা শুনে খানিকক্ষণ চুপ করে থাকবে সাবা, মনে মনে গবেষণা চালাতে ব্যস্ত হয়ে যাবে এই প্রশ্ন নিয়ে। তবে সেসবের কিছুই হলো না। সাবা তড়িৎ গতিতে উত্তর দিল, তখন মনে হতো প্রচন্ড ভালোবাসি। একটা মানুষের পক্ষে আরেকটা মানুষকে এতটা ভালোবাসা অসম্ভব। কিন্তু এখন বুঝতে পারি ওগুলো শুধুই আমার অল্প বয়সের আবেগ। প্রেমে পড়েছিলাম, অস্বীকার করছি না, কিন্তু ওর প্রতি যে অনুভূতিটা কাজ করতো সেটা ভালোবাসা নয়, ভালোবাসা অন্য জিনিস। মানুষ কি এক জীবনে একাধিক মানুষকে ভালোবাসতে পারে? পারে হয়তো, তবে সাবার সেই সাধ্য নেই। তার মতে জীবনে একটা মাত্র মানুষকে ভালোবাসা যায়। সে মানুষটা আর যেই হোক, ফাহিম নয়। ভালো যদি বেশিই থাকতো, তবে আজ এতগুলো বছর পর ফাহিমকে দেখে তার মধ্যে কোনো প্রকার অনুভূতি কাজ করলো না কেন? পথে ঘাটে কর্মক্ষেত্রে কোনো ছেলেকে দেখলে মনে যেমন নির্লিপ্ত কাজ করে, ফাহিমকে দেখার পরও তা বজায় থাকলো কেন? অরুণ হঠাৎ অন্যরকম গলায় বলল, তাই নাকি? তা ভালোবাসা যে অন্য জিনিস বুঝিস কি করে? সাবা চমকে উঠে তাকালো অরুণের দিকে। আসলেই তো, সে তো আর কাউকে ভালোবাসেনি। তাহলে সে কি করে বুঝলো ওই জিনিসের গভীরতা কতখানি? অরুণ আবারও হাসি হাসি মুখে বলে, না মানে, এটা বোঝার জন্য কাউকে না কাউকে ভালোবাসা প্রয়োজন। তা তুই বুঝি ভালোবেসে ফেলেছিলি সাবকাত ভাইয়াকে? সাবা আবারও চমকে উঠে বলল। আরে দূর, তেমন কিছুই না, কথার কথা বললাম আর কি। অরুণ সাবাকে আরেকটু চমকে দিতেই হয়তো বলল। হ্যাঁ বুঝি বুঝি। সাবা কম্পিত স্বরে বলল, কি বুঝিস? এই যে সাবকাত ভাইয়ার নাম শুনেই লজ্জা পাচ্ছিস, কি ভেবেছিস এর কারণ আমি বুঝি না? নিজেকে সাবা দেখতে পাচ্ছে না ঠিকই, তবে সে নিশ্চিত হলো ওই মানুষটার নাম কর্ণকুহুরে পৌঁছাতেই তার গাল দুটোয় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। কি অদ্ভুত, ওই গম্ভীর কঠোর ছেলেটা এতটা এলোমেলো করে দিচ্ছে কেন সাবাকে? সাবা লজ্জাটা ঢাকবার বৃথা চেষ্টা করে বলল, কোথায় লজ্জা পাচ্ছি? লজ্জা না পেলে তোর গাল দুটো লাল হয়ে গেল কেন? সাবা আর কোনো উত্তর খুঁজে না পেয়ে বলল, আমার গাল এমনিতেই লাল। সাবার এমন নাজেহাল অবস্থা দেখে অট্টহাসিতে ফেটে পড়ল অরুণ। সাবাও হাসলো, তবে তার মনটা আচ্ছন্ন হয়ে গেল সফকাতের চিন্তায়। ইদানিং তার মুখটা চোখের সামনে ভেসে উঠলে আর কোনো রাগ কাজ করে না তার মাঝে। উল্টো একটা প্রশান্তির হাওয়া বয়ে যায় গা বেয়ে, যে হাওয়ার সংস্পর্শে এসে সাবার মনে হয় এতেই গা ভাসিয়ে থাকতে চায় সে আজীবন। সাবা হঠাৎ কি যেন মনে করে বলে, তুই ঠিকই বলেছিলি অরুণ, আমি না ওনাকে বোঝার চেষ্টাই করিনি। সেই বিয়ের পর থেকে শুধু রাগই দেখিয়ে যাচ্ছি। বাইরে থেকে যতই কঠোর হোক না কেন, ভেতরে ভেতরে একদমই অন্যরকম উনি। অরুণ আবারও সাবার লজ্জারাঙা মুখটা দেখার উদ্দেশ্যে বলে, বাহ বাহ বাহ, উনি? সাবা হাসি মুখে কিন্তু ভ্রুকুচকে বলে, যা, তোর সাথে কথাই বলবো না আর। অরুণ হেসে বলে, আচ্ছা সরি সরি, বল না কেন মনে হলো ভাইয়া অন্যরকম? কাল উনি আমাকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিল, বুঝলি? কিসের পার্টি? আরে বাবা, ওনার হোটেলে তো একটা না একটা পার্টি লেগেই থাকে। তুই গল্পটা শোন। বল বল। ওখানে একটা গেস্ট কথায় কথায় আমাকে ভাইয়ার কথা জিজ্ঞেস করে বসে। ভাইয়ার কথাটা বলতে বলতে সাবার গলা কেঁপে ওঠে, নিঃশ্বাস আটকে আসে। তবুও নিজেকে সামলায় সে। মনে পড়ে যায় আজ সকালেই সাফকাতের বলা ওই কথাটা। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে সব থেকে কষ্ট তো তার ভাইয়ারই পাবে। এই প্রথম ভাইয়ার প্রসঙ্গ তুলে ভেঙে না পড়ে নিজেকে শক্ত হাতে সামলে নেয় সাবা। তারপর বলে,
সাথে সাথে আমার প্যানিক অ্যাটাক শুরু হয়। উনি বুঝতে পারলেন আমার অসুবিধা হচ্ছে, 1 সেকেন্ডও দেরি না করে আমাকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে গেলেন। আমি কিন্তু তাকে কখনো বলিনি যে প্যানিক অ্যাটাক হলে খোলা হাওয়া শ্বাস নিলে আমার ভালো লাগে। তো কিভাবে যেন বুঝে গেলেন। গাড়িতে উঠিয়ে জানালাগুলো খুলে দিয়ে অনেকক্ষণ হাইওয়েতে গাড়ি চালালেন। সাফকাতের কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেল সাবা। চোখের সামনে অনবরত ভেসে উঠতে শুরু করলো গত রাতের দৃশ্য। প্যাসেঞ্জার সিটে বসে একটু পরপর সাবা আর চোখে দেখছিল ছেলেটাকে। উদ্বেগী উৎকণ্ঠায় তার খোঁচা খোঁচা দাড়িগুলো খাড়া হয়েছিল। ড্রাইভ করতে করতে হঠাৎ যখন কতগুলো চুল এসে পড়ছিল তার কপালের উপর, এক হাতে সেই চুলগুলো সরাচ্ছিল সাফকাত। সাবার মনে হলো সেই দৃশ্য কম করে হলেও সহস্রবার দেখতে পারবে সে। সাবা আবারও অন্যমনস্ক সুরে বলে, যেই আমি শান্ত হলাম, উনি বললেন আমাকে আরো স্ট্রং হতে হবে। সবসময় আমাকে সামলানোর জন্য উনি পাশে থাকবেন না। এই একই কথা কত মানুষের মুখে শুনেছি, কিন্তু ওনার কণ্ঠে কি যেন ছিল। আমার মনে হলো সত্যি আমাকে স্ট্রং হতে হবে। আজ সকালেও কত সুন্দর করে বোঝালেন। তুই বিশ্বাস করবি না অরুণ, আমাকে অফিসে ড্রপ করে দেওয়ার পথে সরিও বলেছে, বিয়ের পর এমন কন্ট্রোলিং বিহেভিয়ার জন্য। সাবার চোখে মুখে প্রসন্ন হাসি ফুটে উঠেছে, যে হাসি কেবল ওই মানুষটার চিন্তায় ডুবে থাকার ফল। অরুণ গালে হাত দিয়ে বলল, সাবা, আমি তুমি তো গেছো। সাবা হেসে ফেলে হঠাৎ কি যেন মনে করে সতর্ক কণ্ঠে বলল, কাল রাতে আরো একটা ঘটনা ঘটেছে জানিস। অরুণ আগ্রহ নিয়ে বলল। কি? সাবা ঠোঁটে হাসি বজায় রেখেই বলল, উনি আমাকে নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, আমি এতটাই টায়ার্ড ছিলাম যে গাড়িতেই ঘুমিয়ে পড়ি। বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে উনি কতক্ষণ ডাকলেন আমাকে, আমার ঘুমও ভাঙলো। কিন্তু এতটাই আলসেমি লাগছিল যে ভাবলাম আর একটু ডাকুক তারপর উঠবো। তারপর? সাবা কতক্ষণ ইতস্তত করে বলল, উনি আমাকে আর ডাকলেনই না, সোজা কোলে তুলে ভেতরে নিয়ে গেলেন ঘরের। অরুণ চমকে উঠে বলল। বলিস কি? সাবা লজ্জা মাখা কণ্ঠে বলল, আমি এদিকে ঘুমের ভান করে পড়ে আছি, উনি কোলে নিয়েই আমাকে আমার ঘরে নিয়ে আসলেন। অরুণ বিরক্ত গলায় বলল, ধুর, আমি তো ভাবলাম নিজের ঘরে নিয়ে গেল। সাবা চমকে উঠে বলল, নিজের ঘরে নিয়ে যাবে কেন? একটা পুরুষ কেন একটা মেয়েকে নিজের ঘরে নিয়ে যায়? সাবা আবারও লজ্জা পেয়ে বলল। উফ, অরুণ, অসবের মতো কথা বলবি না তো। অরুণ তীক্ষ্ণ গলায় বলল, মোটেও অসভ্যের মতো কথা বলি না, উচিত কথা বললাম। পরে কি হলো বল? সাবা হাসি হাসি মুখে বলল, উনি আমায় বিছানায় শুয়ে দিলেন। আমি তো ভাবলাম এক্ষুনি চলে যাবে, কিন্তু গেল না। আমার পাশে বসে কতক্ষণ তাকিয়ে রইল আমার মুখের দিকে। তারপর অরুণ চোখ বড় বড় করে বলল। তারপর কি? সাবা কিভাবে বলবে ভেবে না পেয়ে কতক্ষণ ইতস্তত করলো, অবশেষে বলেই ফেলল। তারপর আমার কপালে একটা কিস করলেন। তারপর আবার সব শেষে 2 গালে গুনে গুনে 8 বার। অরুণ এতটাই চমকে গেল যে চমকে তার মুখ থ হয়ে গেছে। এদিকে সে কথা মনে করে সাবার ভেতরে যেন চলছে কালবৈশাখীর তুফান। ছেলেটা হয়তো ভেবেছিল সাবা গভীর ঘুমে আচ্ছন্ন, জেগে থাকতেও তো ভালো করেই তাকিয়ে দেখে না। অমন অসভ্য আদর তো দূরের কথা। অরুণ বিস্মিত গলায় বলল। আর তুই কি করলি? সাবা সঙ্গে সঙ্গে বলল। আমি আবার কি করব? ঘুমের ভান করে পড়ে রইলাম। অরুণ ধমকের সুরে বলল। দূর গাধা, তুই উঠে দুটো কিস করে দিতি। সাবা আরেক দফা লজ্জায় লাল হয়ে বলল। পাগল হয়ে গেছিস অরুণ, আমি জীবনে এমন অসভ্যের মতো কাজ করতে পারবো না। অরুণ জোর গলায় বলল। পারবি। সাবকাত ভাই একদিন তোকে দুনিয়ার সব থেকে বড় অসভ্যর হাতে হতে বাধ্য করবে। থামবি তুই? অরুণ অন্যমনস্ক হয়ে দেখছে সাবাকে। এ যেন সেই আগের সাবা। আহনাফের মৃত্যুর আগে ঠিক এমনই প্রাণচঞ্চল আর একরাশ উচ্ছলতায় ভরপুর ছিল মেয়েটা। এতদিন বাদে আজ আবারও তা ফিরে এসেছে তার মাঝে। সাবার মাঝে একটু হলেও আগের ছিল উচ্ছ্বাস। ফিরিয়ে এনেছে যে মানুষটা, সে নির্ঘাত একটু একটু করে জায়গা দখল করতে শুরু করেছে তার মনেও। অরুণ হঠাৎ থমথমে গলায় বলল। সাবা,
তোরা দুইজন এভাবে আলাদা ঘরে থাকার ঢংটা আর কতদিন চালিয়ে যাবি? ঢঙের কি হলো? একটা পুরুষ মানুষের সাথে এক ঘরে থাকতে আমার প্রচণ্ড অস্বস্তি লাগবে।